নরেন দত্ত দেখতে পায় ঠাকুর একটা আম গাছকে নিজে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও কয়। বসে শোনেন বিজ্ঞ দল, এই সময় নরেন দত্ত ঠাকুরের কাছে গেল, নিজে দুই হাত ধরে ঠাকুরের হাত টান দিয়ে ঠাকুর দেখে বলো, বাবা বাবা বাবা, তুই না থাকলে আম গাছ যেভাবে আমার জড়াই ধরছিল আমার মাইরি ফেলতো। নরেন দত্ত করলো মানা, ও বোকা ঠাকুর, আম গাছ কাউকে জড়িয়ে ধরে না, তুমি আম গাছকে জড়িয়ে ধরেছ, ইচ্ছা করলে গাছটাকে ছেড়ে দিতে পারতে। ঠাকুর বলল, বুঝেছিস তো, সংসার কাউকে জড়িয়ে ধরে না, তুই সংসারকে জড়িয়ে রেখেছিস, তুই ইচ্ছা করলে ছেড়ে দিতে পারিস। এইবার নরেন দত্ত ডেকে বলল, ঠাকুর সত্যি করে বলো আমার পাশে, তাহলে আমার দেহ থেকে এই কামনার বিষ, কাম কামনা বাসনা যাবে কি? এইবার দেখেন, এবার চিন্তা করে আমি ডেকে বললাম ঠাকুরের ধারে, বাবা রাগ করবেন না, উনি আমাকে বললেন তোমার বিসমিল্লাহ ভুল, তুমি স্বামী বিবেকানন্দ বলছো। ঠিক আছে বাবা, কথাটা তুমি এখনো বুঝতে পারো নাই, কেননা বাবা আমি প্রথম আসরে শুরু করার সময় বললাম আজকে আলোচনা হবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর স্বামী বিবেকানন্দ। বন্দনা করার পরে বলেছিলাম সম্রাট সরকার নাম দিয়ে ছেড়ে এখন যাব আমি নরেন দত্তের ভিতরে। আমার কথাগুলো শুনে নাও, ছন্দগুলো আমার এখনো মনে আছে। আমি বলেছিলাম দিব আমার পরিচয়, বাড়ি আমার কলকাতায়, আমি বিশ্বনাথ দত্তের ছেলে, নাম আমার নরেন দত্ত, ভাব আমার হয়েছে উন্মত্ত, ঈশ্বর তত্ত্ব জানবো বলে করেছি বিয়ে পাশ, কাটেনি মোহপাশ, সাধুর কাছে করি তাই ভ্রমণ, যে ঈশ্বর দেখতে পারে আমি গুরু করবো তারে, এই ছিল আমার মনের আকিঞ্চন। এই কথাগুলো বলছিলাম না? অগসাই আগে শোনো, অত লাফাইয়ে না, দেই দাঁড়ো না, ব্যাং যতই পেট মোটা হয়ে ফুলে উঠুক হাতির মতো আর হবে না। আলোচনাটা কোন জায়গায়, এবার আমি একটু সামনে যাচ্ছি। আমি বলেছিলাম নরেন দত্ত যখন এলো, বসে শোনেন বিজ্ঞ দল, ঠাকুরকে ডাক দিয়ে বলেছিল, এই আলোচনাটা করছি বাবা, ডেকে বলল, ঠাকুর তুমি ঈশ্বরকে দেখেছ? হ্যাঁ দেখেছি। এই তুই যতটা কাছে আসিস এতটা কাছ থেকে দেখেছি। ঠাকুর আমাকে দেখাও। ঠাকুর জবাব দিচ্ছে, লরেন হ্যাঁ তোকে ঈশ্বর দেখাবো। তো তুই জানি লেখাপড়া কতদূর করছিস? ঠাকুরের বাংলা কিন্তু সরল বাংলা। তুই জানি লেখাপড়া কত দূর করছিস? আমি বিয়ে পাস। বাবা বাবা বাবা, বিয়ে পাস না হলে পরে মানুষে কি তার কথার দাম দেয় বিচারে? তো নরেন তুই আমার কথা নিবি, আমার একটা বিয়ে পাশের সার্টিফিকেট আইনে দিবি, কেননা আমি তো লেখাপড়া জানি না, লেখাপড়া না জানলে পরে মানুষে আমার কথার দাম দেবে কেমন করে? তো তুই যদি আমাকে একটা বিয়ে পাশের সার্টিফিকেট এনে দিতে পারিস, মানুষের কাছে দেখাতে পারবো আমি বিয়ে পাস, এই কথা দেখ ভেবে মানুষে আমার কথার দাম দেবে, আমার একটা সার্টিফিকেট এনে দে। নরেন দত্ত করে দিল মানা। ঠাকুর এত বোকা হলে কি চলে? দেখো একটু চিন্তা করে দিলে, লেখাপড়া না জানলে সার্টিফিকেট পাওয়া যায় না, এই কথা দেখো ভেবে বিয়ে পাশের সার্টিফিকেট পেতে হলে তোমার কাছে বলি খুলে আগে স্কুলে ভর্তি হতে হবে, আস্তে আস্তে ভার্সিটিতে যাবে, ভার্সিটিতে গেলেই পাবে না, গিয়ে পরীক্ষা দেবে, পরীক্ষায় যদি পাস করতে পারো তবে বিয়ে পাশের সার্টিফিকেট পেতে পারো। দেই ধারণা পরীক্ষা দিয়ে পাস না করলে সার্টিফিকেট পাওয়া যায় না। ঠাকুর ডাক দিয়ে বলো, বাহ লরেন তুই তো ভালো বলতে পারিস, তুই কি বুঝে বলেছিস? তোর কাছে দেই ধারণা সামান্য একটা বিয়ে পাশের সার্টিফিকেট পেতে হলে তাকে ভর্তি হতে হয় স্কুলে, পরীক্ষা না দিলে সার্টিফিকেট পাওয়া যায় না। তুই আমার কথা নিবি, সার্টিফিকেট স্বরূপ মাকে দেখতে যাবি, আমি চিন্তা করি তাই তুই তো আমার ভক্তির স্কুলে এখনো ভর্তি হস নাই। কথা নেবি, আমার মায়ের ভক্তির স্কুলে ভর্তি হয়ে পরীক্ষা দিবি, এরপরে সার্টিফিকেট স্বরূপ আমার মার দেখা পাবি। বিবেকানন্দ মাথা নত করে দাঁড়িয়ে আছে। ঠাকুর, ও ঠাকুর, আমি তোমারে দেই ধারণা, আমি আমার দ্বারা এত বড় সাধন ভজন হবে না। কেন হবে না? সংসারের মানুষ যারা আমাকে জড়িয়ে রেখেছে তারা
আমি সংসারের বন্ধন ছিঁড়ে কখনো তোমার ধারে সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে পারবো না, এটা হবে না। ঠাকুর জবাব দিচ্ছে, নরেন চল তাই আমরা একটু এই যে জ্যৈষ্ঠ মাস আম বাগানে গিয়ে আম খাই। নরেন দত্ত অন্তরে করলো বিবেচনা, এই প্রশ্নের জবাব ঠাকুর দিতে পারবে না। মনে মনে ভাবছে জবাব দিতে পারবে না। বসে শোনেন বিজ্ঞ দল, ঠাকুর নরেন দত্তকে নিয়ে আম বাগানে গেল, আম দেখাচ্ছে। নরেন ওই দেখ ওই দেখ ওই ওই যে আম, ওইটা বড় হলে কি হবে, খাওয়া যায় না, খুব টক। আর ওই গাছের আমটা খুব ভালো। ও নরেন ওই গাছের আমটা খুব ভালো। নরেন দত্ত সামনে চলে গেছে, ঠাকুর পিছনে পড়েছে। এই সময় ঠাকুর একটা আম গাছকে নিজের হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে ডেকে বলে, বারে বারে ও নরেন, নরেন রে তাড়াতাড়ি আমার কাছে আয়, আমারে বাঁচা। আমি বলি তোর ধারে আম গাছ আমাকে জড়িয়ে ফেলেছে, মেরে ফেলবে একেবারে, তাড়াতাড়ি আমারে বাঁচা। নরেন দত্ত দেখতে পায় ঠাকুর একটা আম গাছকে নিজে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও কয়। বসে শোনেন বিজ্ঞ দল, এই সময় নরেন দত্ত ঠাকুরের কাছে গেল, নিজে দুই হাত ধরে ঠাকুরের হাত দিয়ে হাত টান দিয়ে ছুটিয়ে ফেললো। ঠাকুর দেখে বলল, বাবা বাবা বাবা, তুই না থাকলে আম গাছ যেভাবে আমার জড়াই ধরছিল আমারে মাইরি ফেলতো। নরেন দত্ত করে দিল মানা, বোকা ঠাকুর তুমি বোঝো না, আম গাছ কাউকে জড়িয়ে ধরে না, তুমি আম গাছকে জড়িয়ে ধরেছ, ইচ্ছা করলেই ছেড়ে দিতে পারতে। ঠাকুর বলল, বুঝেছিস, এটাই হচ্ছে দর্শন শাস্ত্র। যেখানে ছিলাম ঠাকুর ডেকে বলল তাই। নরেন দত্ত করলো মানা, ও বোকা ঠাকুর, আম গাছ কাউকে জড়িয়ে ধরে না, তুমি আম গাছকে জড়িয়ে ধরেছ, ইচ্ছা করলে গাছটাকে ছেড়ে দিতে পারতে। ঠাকুর বলল, বুঝেছিস তো, সংসার কাউকে জড়িয়ে ধরে না, তুই সংসারকে জড়িয়ে রেখেছিস, তুই ইচ্ছা করলে ছেড়ে দিতে পারিস। এইবার নরেন দত্ত ডেকে বলল, ঠাকুর সত্যি করে বলো আমার পাশে, তাহলে আমার দেহ থেকে এই কামনার বিষ, কাম কামনা বাসনা যাবে কি? ঠাকুর জবাব দিচ্ছে, তোর কামনা দমন করে লাভ নাই, আমি চোখ বন্ধ করে দেখতে পাই, রাখি তোর কাছে প্রাণের দাবি, বাড়ি চলে যা, যত কামনা বাসনা আছে পূর্ণ কর, কিন্তু এক সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে তুই মারা যাবি। এই কথা যখন ঠাকুর বলে দিল, তাই বিবেকানন্দের আর আনন্দ নাই, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পরে বসে শোনেন নারী নরে ডাক দিয়ে বলছে সবার দ্বারে, কে তোরা কোথায় আছিস, কথা নিবি? ঠাকুর বলেছে আমি 7 দিনের ভিতরে মারা যাব, আমার অন্তরের ভাবো, কে কে আমাকে দেখবি, কে আমারে কি খাওয়াবি, তাড়াতাড়ি আসবি। এখন আবার চিন্তা করে কাজটা কেমন হইল। ঠাকুর বলল 7 দিনের ভিতরে মারা যাব, কিন্তু কোন দিন মারা যাব এইটা তো শুনি নাই। আজকেও তো মারা যেতে পারি, কালকেও মারা যেতে পারি, মরণটা কাছে চলে এলো। মরণটা যখনই কাছে এসে যায়, এখন কেউ যদি কিছু দেয় তা মুখে আর গলা দিয়ে যায় না। মনে মনে চিন্তা করে এই খাবার গলায় দিলে পরে গলা আটকে যদি আমার মরণ হয়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, মানে দিন যত কমে যায় মরণের ভয়টা তত বেড়ে যায়। কিন্তু আজকে যে 7 দিন বলি আপনাদের কাছে, এই 7 দিনের দিন নরেন দত্ত ঘরের ভিতরে গিয়ে চুপ হয়ে বসে আছে, এই বোধহয় মরি, এই যে মরি, এই যে মরি, মরলাম, মানে এই ভাব হয়ে গেছে মরলাম। 7 দিন যখন কেটে যায় মরার ভয় আরো নিকটে গয়, এই মরি এই মরি। 10 দিন কেটে গেছে ভাই, মরে নাই। অন্তরে করে বিবেচনা, 10 দিন কেটে গেল, মরণ যখন হলো না, ঠাকুরের গণনায় ভুল হয়েছে, এই যাত্রায় আর মরব না। এই ঝাড়া দিয়ে উঠলো, দক্ষিণেশ্বরে যায়, প্রণাম করে ঠাকুরের পায়ে ডাক দিয়ে বলছে, ঠাকুর ও ঠাকুর, মিথ্যাবাদী ঠাকুর। ঠাকুর বলছে, কি করে মিথ্যাবাদী হলাম? তুমি বলেছিলে তবে 7 দিনের ভিতরে আমার মরণ হবে, তাকিয়ে দেখো তাই আমি মরি নাই। ঠাকুর নরেন দত্তের দিক তাকিয়ে বলছে, তাই তো, তুই তো মরিস নাই, তুই মরিস নাই, বুঝতে পারছেন তো, তোর মরণ হয় নাই। যৎ বীর্য পতন জীব মরণ, বিন্দু ধারণ জীব জীবন।
যদি পিতৃসত্তাক পাঠ হয়ে যায় মানুষের তখনই মরণ হয়, যার জন্য শাস্ত্রে কয় বাবার মরণ ছেলের জনম। এইবার দেখেন চিন্তা করে, ও ঠাকুর মিথ্যা কথা বললে কেন আমারে? বলে বাবা আমি কি মিথ্যা বললাম? বলেছিলেন না 7 দিনের ভিতরে মরে যাব। ঠিকই তো বলছি, দেখ একটু চিন্তা করে 7 দিনের বাইরে কি কেউ মরতে পারে? কি বলেন, সবার মরণ 7 দিনের মধ্যে হয় না? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিনের বাইরে কি কেউ মরে? আমি তাই বললাম তোরে যে 7 দিনের ভিতর তোর মরণ হবে, হয়তো 2 দিন আগে নয় 2 দিন পরে। ঠাকুর মিথ্যা বললে? আমার প্রশ্নের জবাব তো দিলে না কেন? প্রশ্নের জবাব হয় নাই, কেমন করে হলো? আমি প্রশ্ন করেছিলাম তোমার পাশে, আমার দেহ থেকে কামনা বাসনা যাবে কিসে? তা আমি কি জবাব দিলাম? তুমি বললে 7 দিনের ভিতরে মরণ হবে, জবাব হয় নাই। আচ্ছা আমার কাছে বল, তাই এই 7 দিনের জায়গায় 10 দিন তুই বাড়ি ছিলি, তোর দেহে কি কামনা বাসনা এসেছে? নরেন দত্ত করে মানা, মরার ভয়ে বাঁচি না, কামনা বাসনা আসে কোন জায়গার থেকে? মরার ভয় তো বাঁচি না। ঠাকুর ডাক দিয়ে কয়, বুঝেছিস এই জগতে জন্মিলে মরিতে হবে, অমর কি আছে ভাবে, যে কোনো সময় কারো মরণ হয়ে যায়। কেউ যদি মরণ কথা মনে রাখে, আমি বলি তোর বাকে, তার ভিতরে কামনা বাসনা স্থান পায় না কোনো সময়। বাহ, সুন্দর বলেছো ঠাকুর, কি দেবতার পরিচয়। এইবার একটু সামনের দিকে যেতে হয়। এই স্বামী বিবেকানন্দ যে জন্য ঠাকুরের কৃপায় একমাত্র যদি বেশি কি উপায় সে পেয়েছে বিবেকানন্দ। ঠাকুর কিছু পয়সা দিয়ে ডেকে বলছে, নরেন্দ্রে তোর যে আমেরিকায় যাওয়ার দরকার হয়, তুই আমেরিকা শিকাগো শহরে না গেলে পরে সনাতন ধর্মের পক্ষে কি কথা বলতে পারে? এই সনাতন ধর্ম তো আর জাগবে না। সনাতন ধর্মের পক্ষে শিকাগো শহরে সর্বপ্রথম ভাষণ দিতে গেলেন স্বামী বিবেকানন্দ। বোটে বসে পরিচিত হলো একটা নারীর সঙ্গে, মিস মার্গারেট, যার নাম পরবর্তীতে হয় ভগিনী নিবেদিতা। এখন দেখেন চিন্তা করে, সময় তো বন্টন হয়ে গেছে একেবারে। মিস মার্গারেট স্বামী বিবেকানন্দকে দেখে ভালো লেগে গেল, দেখেই পছন্দ হলো। নিজের বাবার কাছ থেকে, নিজের থেকে বিরতি থেকে 3 মিনিট সময় চেয়ে দিল। আচ্ছা আমার কাছে বলেন দেখি, একটা সনাতন ধর্মের পক্ষে বা একটা ধর্মার পক্ষে 3 মিনিট সময় দিলে ওই ধর্মটার সম্পর্কে কি বলতে পারে? ধর্ম জাগানো যায় নাকি? গুরু নাম স্মরণ করে যখন বিবেকানন্দ দাঁড়ালো আসরে, প্রথম শব্দ উচ্চারণ করেছিল, এক এক ধর্মের লোক এলো, ডাক দিয়ে বলল, কেউ বলল আমার ইসলাম ধর্ম ভালো, সবাই ইসলাম ধর্মে আসো, সবাই ইসলাম হও। খ্রিস্টানরা বলছে সবাই খ্রিস্টান হও, খ্রিস্টান ভালো, তোমরা আর অন্য ধর্মে থাইকো না। ইহুদি, জৈন, ক্যাথলিস্ট যার যার ধর্মের কথা বললো যে আমার ধর্ম ভালো, তোমরা আমার ধর্মে আসো। স্বামী বিবেকানন্দ মঞ্চে দাঁড়ায়, ডাক দিয়ে প্রথম কয়, ও মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা, হে আমার ভাই বোনবাসী আমেরিকা। চিন্তা করলো তাই যে যার ধর্মের পক্ষে কথা বলেছে, কিন্তু সকল ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভাই বোন বলে এক বন্ধনে বাঁধা যায়, এই শব্দটা কেউ বলে নাই। ক্লাব দিতে দিতে বাবা 5 মিনিট সময় কেটে যায়। বসে শোনেন নারী নরে, শূন্য ভরে ভাষণ দিতে দিতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। সবাই ঠকানোর দায়। একটা টেবিলের উপরে দেখতে পারে শ্রীমদ্ ভগবদ গীতা সবার নিচে রয়, আর ওর উপরে এক একটা গ্রন্থ সারি সারি রয়। প্রশ্ন করেছে বিবেকানন্দকে সেই সময়, বলতে পারেন অতগুলো ধর্মগ্রন্থের ভিতরে আপনার ধর্মগ্রন্থ কোনটি? স্বামী বিবেকানন্দ বলল, ওই ধর্মগ্রন্থের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ যেটি, সেটি আমার ধর্মগ্রন্থ। ডাক দিয়ে বললেন, শ্রেষ্ঠ বলতে? আরেকজন ইশারা করে কয়, ও ওই যে সবার নিচে যেটা পড়ে আছে ওইটা, সবার নিচে শ্রীমদ্ ভগবদ গীতা ওইটা? স্বামী বিবেকানন্দ বলল, হ্যাঁ। ও তো সবার নিচে, কি করে শ্রেষ্ঠ হয়? স্বামী বিবেকানন্দ বললেন, আপনারাই তো প্রমাণ করে দিলেন শ্রেষ্ঠ শ্রীমদ্ ভগবদ গীতা হয়। দেখেন একটু চিন্তা করে, যে ধর্মগ্রন্থ সমস্ত ধর্মগ্রন্থের ভার বহন করতে পারে, তার মতো শ্রেষ্ঠ আছে কোন জনায়?
শিকাগো শহরের মানুষ অন্তর দিয়ে করলেন বিবেচনা, এই মানুষ যদি বেঁচে থাকে আমরা কোনো ধর্ম আর টিকাতে পারবো না। কপির ভিতরে হেমলক নামে একটা বিষ মিশিয়ে দেয়। তো হেমলক বিষ যখন মিশিয়ে দিল, ওই কপিটা বিবেকানন্দকে দেওয়া হলো। বিবেকানন্দ ওই কপিটা ধরেছে। আমরা কিছু কিছু মানুষ সেবা করি, কিছু কিছু মানুষ খাই। খাওয়া কাকে বলে? তাকে না দিয়ে যেটা গ্রহণ করা হয় তাকে খাওয়া বলা হয়। আর গুরু নামে, প্রভুর নামে নিবেদন করলে তা খাওয়া হয় না, প্রসাদ হয়ে যায়। কি দেবতার পরিচয়? কপিটা ধরে স্বামী বিবেকানন্দ তখন গুরু শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের নাম স্মরণ করে, ডাক দিয়ে বলে, প্রভু এ তো তোমার লীলা, তুমি না থাকলে কপিটা তো আমার ভাগ্যে হতো না। তুমি কথা লও, সুপে সুপে পরমাত্মা রূপে দ্বিদল পদ্মে বাস করে আমার ভিতর থেকে কপিটা তুমি গ্রহণ করে যাও। কপিতে যখন মুখ দিতে যায়, এই সময় ওই কপির ভিতর থেকে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবিটা ভেসে ওঠে। তথায় ডাকে দিয়ে করে দেয় মানা, নরেন ওই কপি তুই খাস না বলি তোর কাছে ওই কপির ভিতরে হেমলক নামে বিষ মিশিয়ে দেওয়া আছে। সনাতন ধর্মের গুরুর কৃপা নিয়ে চলে আসলো। আমার ঠাকুর কত বড় ঠাকুর হয় বাবা, এই কথাটা বলে একটু সামনের দিকে যাব, একটু সময় আমাকে দিতে হবে। আপনারা জানেন আমার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ওনার একটু থিয়েটার দেখার ইচ্ছা ছিল। থিয়েটার দেখতে ভালোবাসতো। তখনকার দিনে থিয়েটার মানে যাত্রা, সামাজিক যাত্রা হতো, যাত্রায় জ্ঞান হতো। কিন্তু বর্তমানে আমরা যা করি এইগুলো বাবা ভালো না, আমাদের যাত্রা নষ্ট হয়ে গেছে। তো বাগবাজারে যাত্রা এসেছে, ওই থিয়েটার, ওই যাত্রা যে চালায় তার নাম হচ্ছে একজন মদ খাওয়া মানুষ, মাতাল, গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ। তো বাগবাজারে গিরিশ ঘোষের যাত্রায় যে প্রধান নায়িকার অভিনয় করে সে একটা পতিতা নারী, তার নাম ছিল নটি বিনোদিনী, তাই নয়? নটি বিনোদিনী। ও এই কথাগুলো ভালো লাগবে, একটু শুনে দেখেন। এখন ঠাকুরের সঙ্গে সবসময় যিনি থাকতেন, ঠাকুর তাকে ভাগ্নে বলতেন, তার নাম ছিল হৃদয়। কিন্তু হৃদয় বলতেন না, হৃদে বলতো। অরিদে, হৃদে দেখে বলে ঠাকুর তাই হরিদে এই বাগবাজারে নাকি যাত্রা এসেছে, থিয়েটারে এসেছে, চল একটু থিয়েটার দেখতে যাই। হৃদয় ডাক দিয়ে কয়, হ্যাঁ বুড়ো বয়সে বিমরতি হইছে, এইখানে কি থিয়েটারে কেউ যায়? থিয়েটারে কত খারাপ খারাপ কথা হয়। এই সময় ঠাকুর ডাক দিয়ে কয়, ওর মধ্যে দুই একটা ভালো কথাও তো হয়, তুই খারাপ কথাগুলো নিবি কেন, ভালো কথাগুলো নিয়ে আসবি। এই জন্যই তো পরমহংস কয়, ও বুঝেছি তুমি না গিয়ে ছাড়বে না। তো গিরিশ ঘোষ মাতাল, মদ খেতে খেতে তার গলায় ক্যান্সার হয়ে গেছিল। গিরিশ ঘোষের যখন ক্যান্সার হয়ে যায়, কি দেবতার পরিচয় আমা। এইবার ঠাকুর একা তো যায় না, 10-12 জন নিয়ে গেছে। কে যেন গিরিশ ঘোষকে ডাক দিয়ে বলেছে, জানো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসেছে। বলিস কি? এই মাতাল পাপির ঘরে ঠাকুর এসেছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তোরে বসতে দে। বসে শোনেন বিজ্ঞোদয়, যাত্রা এখন শুরু হবে। এই সময় গিরিশ ঘোষ ঠাকুরকে প্রণাম করে ঠাকুর আশীর্বাদ দেয়। গিরিশ ঘোষ ডাক দিয়ে কয়, এ সবাইকে ভিতরে নিয়ে যাও, সামনের চেয়ারে বসতে দাও। কিন্তু দাঁড়াও ঠাকুর, তোমার কাছে করি মানা, সবাইকে যেতে পারে, আমি সবাইকে ভিতরে যেতে দেব, কিন্তু তুমি টিকিট না নিলে তোমারে আমি ভিতরে যেতে দেব না। ঠাকুর বলতেছে, ও হৃদে এ কয় কি, আমার বলে টিকিট লাগবে। গিরিশ ঘোষ ডেকে বলছে, হ্যাঁ সবাইকে, সবার টিকিট লাগবে না, কিন্তু তোমার একটা টিকিট লাগবে। হৃদয়, হৃদয় ওর টাকা দে। তোর কত টাকা টিকিটের দাম কত? বলছে আমার টিকিটের মূল্য 16 আনা। হৃদয় ডাক দিয়ে করলো মানা, ঠাকুর আমার কাছে তো এত পয়সা হবে না। ঠাকুর ডাক দিয়ে কয়, তোর এই ধুতির গাইটে হাত দে, হবে। বলে না হবে না, 16 আনা আমার কাছে নাই। ঠাকুর বলে হাত দে। বসে শোনেন বিজ্ঞ দল, হৃদয় যখন ধুতির গাইটে হাত দিল, এক এক করে গুনতে গুনতে পূর্ণাঙ্গ 16 আনাই হয়ে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব ডাক দিয়ে কয়, দে ওর কাছে দে, গিরিশকে দিয়ে দে।
হৃদয় যখন 16 আনা ধরে গিরিশের ধারে গিয়ে গিরিশকে দিতে যায়, গিরিশ ডাক দিয়ে করে মানা, এই দাদা তোর হাত থেকে তো আমি নেব না, ঠাকুরকে দিতে বল। তোর হাত থেকে নেব কেন? ও ঠাকুর আমার হাতে নেবে না গো, তুমি দাও, দে দে আমার কাছে দে। রামকৃষ্ণ ঠাকুরের কাছে দিল। রামকৃষ্ণ ঠাকুর ওই 16 আনা ধরে গিরিশকে ডেকে বলল, নে নে। গিরিশ ঘোষ ডাক দিয়ে বলল, ও ঠাকুর কি দিলে? কি দিলে? বলে 16 আনাই দিলাম। কি দিলে? 16 আনাই দিলাম। আবার বলো কি দিলে? 16 আনাই দিলাম। দাও ঠাকুর, তোমার মতো পরমহংসের কাছ থেকে 16 আনা যদি আমার পাওয়া হয়, এই ধারণা জগতে আর সাধনে ভজনে লাগবে না। ঠাকুরের কাছ থেকে 16 আনা নিয়ে আমার দেহটা আমি পূর্ণ করে দিলাম। এইবার ঠাকুর ভিতরে গেল। ওই দিন যে বইটা হচ্ছিল লীলাচলে মহাপ্রভু, নটি বিনোদিনী যিনি গৌর সুন্দরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ঠাকুর ওই নাট্যটা দেখে মাঝে মাঝে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলে। যাত্রা যখন শেষ হয়ে যায়, ঠাকুর মঞ্চের উপর উঠে গিয়ে দাঁড়ায়, ডাক দিয়ে বলছে, গিরিশ, ও গিরিশ, তোর মহাপ্রভুকে একটু ডাক দে তো, চৈতন্যদেবকে। এত সুন্দর অভিনয় করেছে, আমি মাঝে মাঝে বাহ্যিক জ্ঞান হারিয়েছি, তাই আমি একটু দেখতে চাই, ওই চৈতন্যদেবকে একটু ডাক দে। গিরিশ ঘোষ ডাক দিয়ে করলো মানা, ঠাকুর সে তো ছেলে না, একটা মেয়ে মানুষ। বলিস কি? আমি ধরতে পারি নাই, এ তো ভালো ভালো, তাড়াতাড়ি ডাক দে, তাড়াতাড়ি ডাক দে। বসে শোনেন বিজ্ঞ দল। ঠাকুর মঞ্চের উপরে দাঁড়িয়েছিল, এক পাশ দিয়ে মঞ্চে উঠে আসলো নটি বিনোদিনী। উঠে এসে মঞ্চের উপরে দূরে দাঁড়িয়ে অবশেষে ঠাকুরকে অবনত মস্তকে প্রণাম করেছে। ঠাকুর ডাক দিয়ে কয়, ও চৈতন্যদেব, প্রণাম করলি কেন? আমার কাছে আয়। নটি বিনোদিনী করে মানা, ঠাকুর আমি চৈতন্য দেবের ভূমিকায় অভিনয় করি, আমি একটা পতিতা নারী, আসলে তো আমি চৈতন্য না, আমি তো চৈতন্য না। ঠাকুর আমার অন্তরের ধারণা, এই অপবিত্র দেহ নিয়ে পবিত্র চরণে স্পর্শ করা যায় না। আমি বলি তোমার কাছে বরাবরই, আমি তো চৈতন্য দেবের অভিনয় করি, তাই চৈতন্য জ্ঞান আমার নাই। বসে শোনেন বিজ্ঞ দল। ঠাকুরের এসে গেল ঝোঁক, আশীর্বাদ দিল, তোর চৈতন্য হোক। সঙ্গে সঙ্গে চৈতন্য হয়ে গেল। যাত্রা শেষ হয়ে যায়। গিরিশ ঘোষ ঠাকুরকে খেতে বসিয়ে দেয়। যখন খেতে বসিয়ে দিল, ওই ফুলকো লুচি আর মিষ্টি ভরাই ভরাই ঠাকুর খাচ্ছিল। একটা লুচি যখন খাওয়া হয়, মাতাল গিরিশ ঘোষ এসে দেখা দেয়, প্রণাম করে ঠাকুরের পায়, ঠাকুরকে ডাক দিয়ে কয়, ঠাকুর কৃপা করে পরের জন্মে আমার ছেলে হয়ে জন্মগ্রহণ করো। না না না, এ হয় না, এ হতে পারে না। গিরিশ ঘোষ মাতাল অবস্থায় ডাক দিয়ে কয়, কেন হতে পারে না? আমি নিচু জাতের ছেলে, তুমি ব্রাহ্মণ বলে, তুমি যদি আমার ছেলে হতে না পারো, দেই ধারণা আমার টাকা লুচি মিষ্টি তোমার খেতে হবে না, ওঠো। রামকৃষ্ণ ঠাকুরের হাত ধরে টান দিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে। বাবারে, আপনার বাড়িতে কেউ খেতে বসলে, কিছু খাওয়া হলে টান দিয়ে উঠিয়ে নিয়ে গেলে কত বড় অপমান হয়। ও গিরিশ, আমি তো লুচি সম্পূর্ণ খেতে পারি নাই বাবা, ওঠো, তোমার খেতে হবে না, আশ্রমে গিয়ে খাও। হৃদয় দেখে অপমান করলো, ঠাকুরকে পাঠিয়ে দিল। হৃদয় যেতে যেতে বলছে, ঠাকুর থিয়েটার দেখার স্বাদ মিটেছে, বলেছিলাম না যেতে হবে না। ঠাকুর যাচ্ছে। কিছু সময় পরে বসে শোনেন বিজ্ঞ দল, গিরিশ ঘোষের মাতাল নেশাটা কেটে গেল। যখন মাতাল নেশাটা কেটে যায়, তখন মনে মনে চিন্তা করে, কি করেছি, হায় রে হায়, আমি ঠাকুরকে খাবার থেকে উঠিয়ে দিয়েছি। এই ধারণা, ঠাকুরকে যখন আমি খেতে দিলাম না, আমিও আর কিছু খাবো না। অন্তরে আছে ভাবো, এই বিষের বোতল ধরে বিষ পান করে আমার জীবনের লীলাটা সাঙ্গ করে দেব। বিষ ধরে যখন বলছে, ঠাকুর, ও ঠাকুর, আমি তোমাকে অপমান করেছি, তাই দেহ রাখার ইচ্ছা আমার নাই, ঠাকুর আমাকে ক্ষমা করো। যখন বিষ খেতে যায়, পিছন থেকে রামকৃষ্ণ পরমহংসদেব ডাক দিয়ে কয়, ও গিরিশ, গিরিশ
কে? ঠাকুর তুমি এসেছো? আসবো না, তুই তো এইমাত্র আমাকে ডাকলি। তা ডাকলাম তাতে কি হয়েছে? একটু আগে তো অপমান করে তাড়িয়ে দিলাম, খাবার থেকে উঠিয়ে দিয়েছি। ঠাকুর ডেকে করে মানা, খাবার থেকে উঠিয়ে দিয়েছিস, তাতে কি হয়? মা বলেছে ওইটুকে অপমান হয় না। তুই যে খাবার থেকে উঠিয়েছিস এইটুকে অপমান হয় না। ঠাকুর এত করুণা তোমার, বলতে পারো, বলতে পারো আমার মুক্তি হবে কিসে? বলে সকাল সন্ধ্যা নাম করিস। ঠাকুর হবে না, রাত ভরে যাত্রা করলে সকালে ওঠা যায় না। বলে যখন উঠবি তখন স্নান করে নাম করবি। বলে ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমাই। বলে বিকালবেলা করবি। বলে বিকালবেলা যাত্রা রিহার্সেল করতে হয়। সন্ধ্যাবেলা করবি। বলে সন্ধ্যায় তো যাত্রা মঞ্চে আসতে হয়। এই কখন করবি? কয় নাম আমি করতে পারবো না। আমার হয়ে তুমি নাম করে দিতে পারবে না? আমার হয়ে তুমি নাম করতে পারবে না? এই সময় ঠাকুর ডাক দিয়ে কয় তুই কি চাস? বল তুই কি চাস? ডাকে দিয়ে কয় ঠাকুর আমি কি চাই জানো? তুমি কৃপা করে পাপ দেহটা তুমি নিয়ে যাও, আর তোমার ওই দেহটা তুমি আমার ভিক্ষা দাও। বসে শোনেন বিজ্ঞ দল আর দেরি করে নাই। রামকৃষ্ণ ঠাকুর ডাক দিয়ে বলছে তাহলে আমার কাছে এসে আমাকে একটা আলিঙ্গন দে। বসে শোনেন বিজ্ঞ দল ঠাকুরকে যখন গিয়ে আলিঙ্গন দিল, পাপ দেহটা ক্যান্সারটা নিয়ে গিয়ে নিজে আরোগ্য দেহটা দান করে দিল। রাধে রাধে।